আমাদের লাস্ট ক্লাসে আমরা সফটনিং পড়াচ্ছিলাম। অঙ্কগুলো করা বাকি ছিল, যেগুলো আজকে আমরা করব। তো অঙ্ক এখানে বেসিক্যালি সফটনিং এর 3টা আছে, আমি দেখাচ্ছি। ফার্স্ট রেকর্ড Recording in progress. এখানে দুটো অঙ্ক আছে। প্রশ্নগুলো তোমাদের ওই পাওয়ার পয়েন্ট স্লাইডে আছে। ডিটারমিন দ্য কেমিক্যাল ডোসেজ রিকোয়ার্ড ফর সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল। ঠিক আছে, সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল, এটা একটু মনে রাখো। এখানে কুইক লাইম ডোসেজ ক্যালকুলেট করতে হবে, যেখানে পানির কম্পোজিশন নেই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ওই একই ডোসেজ বের করতে হবে যদি পানিকে আমি সফেন করতে চাই আপ টু প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিখি। প্র্যাকটিক্যাল সলিবিলিটি। তো এইখানে নিতে হবে 100% কনস্টিটিউয়েন্ট গুলো দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে কি পরিমাণ লাইম ডোজিং লাগবে এটাই। আমি এটা স্টপ শেয়ার করছি, আমি আমার লেখার স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথম প্রবলেমে বলা ছিল কেমিক্যাল ডোসেজ বের করো আপ টু সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল। ফার্স্টে যেটা করতে হয় এই প্রবলেম গুলোতে, যে কনস্টিটিউয়েন্ট গুলো আমার দেওয়া আছে, আমি একবারে সলিউশনে চলে যাচ্ছি। প্রবলেম নাম্বার 1। তো আমার যে কনস্টিটিউয়েন্ট গুলো দেওয়া আছে এগুলো তো মিলিগ্রাম পার লিটারে। কনস্টিটিউয়েন্ট গুলো হচ্ছে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট গুলো আছে কার্বন ডাইঅক্সাইড 6.6, এটা মিলিগ্রাম পার লিটারে আছে। এটাকে কনভার্ট করব হচ্ছে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন। এখন মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন এটা কিভাবে কনভার্ট করতে হয় এটা তো তোমরা জানো, তোমরা লাস্ট একটু লিখে দিচ্ছি। মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন হচ্ছে মিলিগ্রাম পার লিটারে ইয়াটা, সেটাকে ডিভাইড করতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট, মাল্টিপ্লাই করতে হবে 50 দিয়ে। এভাবেই তুমি পাবা হচ্ছে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন। তো সেটা যদি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে 15, 200, 35, 164, 76। মানে যার যার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ দিতে হবে, তার মাল্টিপ্লাই করতে হবে 50 দিয়ে। ঠিক আছে, তাহলে একটু লেখার জন্য এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 22, 80, সরি হচ্ছে 20, 12.2, 61, 73। ঠিক আছে, তো যাই হোক এই ফিগার গুলোই আমার আসবে।
যদি আমি মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট। এরপরের কাজ হচ্ছে আমার পুরো সিস্টেম, পানির এই সিস্টেমটার মধ্যে কি কি আছে সেটা বোঝার জন্য আমার একটা বার ডায়াগ্রাম ড্র করতে হবে। বার ডায়াগ্রাম হচ্ছে আমি পজিটিভ কি বলে আয়নগুলো, ধরো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা যা যা আছে সেগুলোকে আমি উপরে লিখবো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। আর নেগেটিভ যা যা আছে সেগুলোকে আমি নিচে লিখবো। কিন্তু বার গুলো ড্র করব ওই পজিশন পর্যন্ত এটা তোমার কি পরিমাণ কনস্টিটিউয়েন্ট আছে মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট সেটার সাথে সমানুপাতিক। যেমন কার্বন ডাইঅক্সাইড, এটাকে যদি আমি একটা অ্যাক্সিসের মতো ধরি, এটা হচ্ছে 0, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা তো কোনো পজিটিভ, এটা নিউট্রাল, তো এটা আমি আলাদাই রাখলাম 15 এই দিকে। কিন্তু ক্যালসিয়াম আমার আছে হচ্ছে 200, তো এখানে আমি এই পর্যন্ত লিখলাম 200। আর যেহেতু ম্যাগনেসিয়াম আছে 35, তাহলে এটা হবে 235, 200 প্লাস 35। বাইকার্বনেট আছে হচ্ছে আমার 164, আমি লিখলাম 164 নেগেটিভ সাইডে। আর সালফেট আছে হচ্ছে আমার 76, তাহলে 164 যোগ 76 হচ্ছে আমার 240। এইভাবে আমি একটা এক্স অ্যাক্সিসে আমি এইগুলো তাহলে দেখা যাচ্ছে যে আমার পজিটিভ নেগেটিভ আয়ন গুলো এইভাবে আছে। এই বার ডায়াগ্রাম আঁকার তাৎপর্য হচ্ছে আমি একটা সরাসরি দেখতে পাই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের এই সল্ট গুলো কে কার সাথে আছে। এটা বোঝাই যাচ্ছে ক্যালসিয়ামের সাথে মানে বাইকার্বনেটে আছে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট হিসেবে আছে 164। আর এক্সট্রা যে পার্টটা এটা সালফেটের সাথে আছে, ম্যাগনেসিয়ামের পুরাটাই সালফেটের সাথে আছে। হ্যাঁ, তাহলে এইটা থেকে আমার এটা 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 বোঝা যায়। আচ্ছা, এখন আমাকে হিসাব করতে হবে হচ্ছে লাইম রিকোয়ারমেন্ট কত। লাইম রিকোয়ারমেন্ট কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, লাইম রিকোয়ারমেন্ট এটা তোমাকে লাস্ট ক্লাসে কি পড়িয়েছি সেটা তোমাকে একটু মনে রাখতে হবে, যে ওই তোমার ওই সফেনিং এর যে ইকুয়েশন গুলো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ক্যালসিয়ামের ডোজ বের করতে গেলে কার্বন ডাইঅক্সাইড এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে একটা ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে দুইটা ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম রিমুভালের জন্য একটা ম্যাগনেসিয়াম রিমুভ করার জন্য একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে, একটা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রিমুভ করার জন্য দুইটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইখানে কোয়েশ্চেন হচ্ছে আমার সিলেক্টিভ ক্যালসিয়াম, মানে আমি শুধু ক্যালসিয়াম রিমুভ করবো। তাহলে ক্যালসিয়ামের এর মানে হচ্ছে ক্যালসিয়ামের যে অংশটুকু বাইকার্বনেটের সাথে আছে সেইটুকু আমি রিমুভ করবো। ক্যালসিয়ামের কতটুকু বাইকার্বনেটের সাথে সাথে আছে? 164। আর কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু? 15। লাইম রিকোয়ারমেন্ট হচ্ছে 15। যেহেতু সবকিছু এখন মানে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে ফেলছি, তাই এখান থেকে আমার সরাসরি ভ্যালুগুলো নিয়ে নিলে হবে। তাহলে 15 কার্বন ডাইঅক্সাইড দূর করার জন্য আমার লাগবে হচ্ছে 15 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 164 ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে এটা দূর করার জন্য লাগবে হচ্ছে 164 আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সব মিলাই হচ্ছে আমার 179 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন। ঠিক আছে। আর এমনি আমার লাস্ট ক্লাসে যে আরেকটা পড়িয়েছি সেটা হচ্ছে যে পিএইচ মেনটেন করার জন্য আমার এক্সেস লাইম লাগবে। তো এক্সেস লাইম সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভালের জন্য সবসময় 20 এক্সট্রা দেওয়া হয়। তাহলে অ্যাকচুয়াল লাইম ডোজ হচ্ছে 179 প্লাস 20। ঠিক আছে, 199। 20টা আমরা কেন দিচ্ছি আর একবার একটু বলা যাবে? এইটা হচ্ছে তোমার পিএইচ মেনটেন করার জন্য, এটা তোমার গাইডলাইনে বলা আছে। ঠিক আছে, এটা বলে এক্সেস লাইন। এক্সেস সবসময় মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট লিখতে যাতে ভুল না হয়, কারণ মিলিগ্রাম পার লিটার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে এখন
লাইম ডোজ এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু তোমার বের করতে হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু লাগবে। তার মানে 199 multiplied by equivalent weight of calcium oxide divided by equivalent weight of calcium carbonate। আর লাইমটা বলা আছে হচ্ছে তোমার পিউরিটি হচ্ছে 90%, সো আমাকে 90% দিয়ে ভাগ দিতে হবে টু গেট দ্য অ্যাকচুয়াল ডোজ মিলিগ্রাম লিটার। এটা হচ্ছে অ্যাজ ক্যালসিয়াম অক্সাইড। খেয়াল করো, অ্যাজ ক্যালসিয়াম অক্সাইড, অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, কয়েকটা জিনিস। এক হচ্ছে এটা মনে রাখতে হবে, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যদি লেস দেন 10 মিলিগ্রাম পার লিটার হয়, তাহলেই শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজ। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যদি 10 মিলিগ্রাম পার লিটার হয়, তাহলে aeration CO2 instead of, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানিতে মানে কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ না করলে, কারণ এটা তুমি যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি পানিতে অ্যাড করবা, কারণ সবার আগে সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে মানে নিউট্রালাইজ করতে খরচ হবে সবার আগে। ঠিক আছে, ওইটা কার্বন ডাইঅক্সাইডটা নিউট্রালাইজ না হইলে সে ক্যালসিয়াম বাইকার্বনেটকে সাথে রিয়াকশন করতে পারবে না, সিরিয়ালটা ওইভাবেই যায়। কারণ তোমার যদি পানিতে এক্সেস অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড থেকে থাকে, সেটা মানে পানি মানে সেটা আগে তোমার নিউট্রালাইজ হবে। এখন কথা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তো পানিতে তোমার হার্ডনেস তৈরি করে না, কিন্তু আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু খেয়ে ফেলতেছে, মানে কেমিক্যাল খেয়ে ফেলতেছে। তো সেই জন্য একটা গাইডলাইনে বলা হচ্ছে, যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যদি 10 মিলিগ্রাম পার লিটার থাকে, তাহলে তোমার ট্রিটমেন্ট প্রসেসে আগে এয়ারেশন অ্যাড করে এটা মানে এয়ার স্পার্জিং করে কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ করতে হবে। রিমুভ করলে তখন ওই পার্ট কার্বন ডাইঅক্সাইড এটা রিমুভ করার জন্য তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে আর খরচ হবে না। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যদি 10 মিলিগ্রাম পার লিটারের কম হয়, তাহলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওই 10 মিলিগ্রাম পার লিটার মানে এর থেকে মানে 10 এর থেকে কম হলে অতটুকু তুমি ইয়ের জন্য লাইম ডোজের মধ্যে দিয়ে দাও, ওটাতে অসুবিধা নাই। কিন্তু 10 মিলিগ্রাম পার লিটার হলে তোমার এই লাইম ডোজ এটা ধরে নেওয়া হয় ইকোনমিক্যাল হবে না, তখন এটা আর অ্যাকসেপ্টেবল লাইম ডোজের মধ্যে রাখা যাবে না, ওটাকে তুমি এয়ারেশন করে রিমুভ করো। এটা গাইডলাইনে বলা আছে। আর কার্বন ডাইঅক্সাইড না থাকলে তো নাই, পানিতে কার্বন ডাইঅক্সাইড না থাকলে সেটা তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে না, কিন্তু এটা মেইনলি ইকোনমির জন্য এটা করা হয়। ঠিক আছে, এটা সিম্পল। আচ্ছা, এখন স্যার, হ্যাঁ বলো। স্যার বার ডায়াগ্রামে পজিটিভ আর নেগেটিভ মিলে যাওয়ার কথা না আয়ন ব্যালেন্সের জন্য? মিলে যাওয়ার কথা অবশ্যই, কেন মিলে নাই বলো? ভালো কোশ্চেন করছো স্যার। ওই যে ওখানে তো আরো কিছু ক্যাটায়ন থাকে যেগুলোকে আমরা কনসিডার করি না, সেজন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু আচ্ছা ওইটা আমি এখানে লিখলাম না কেন? আরো কিছু খুবই কম সেজন্য না, নেগলিজিবল। কেননা ওগুলোর সাথে হার্ডনেস এর কোনো সম্পর্ক নেই। হার্ডনেস ইজ অনলি রিলেটেড টু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর সব সল্ট। ওকে ওকে। আচ্ছা, তাহলে এইগুলো রিমুভ করার পরে তোমার যদি জিজ্ঞেস করা হয় যে কি এই সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভালের পরে তোমার হার্ডনেস কত আছে, এটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে কি করবা? অ্যান্সারটা কি হবে? হার্ডনেস রিমেইনিং কত, এটা এখানে দেখ পার ডায়াগ্রাম। তুমি আসলে রিমুভ করছো কতটুকু? রিমুভ করছো হচ্ছে শুধু এই পার্টটুকু রিমুভ করছো। বাইকার্বনেটের সাথে ক্যালসিয়ামের যে অংশটুকু আছে সেটা রিমুভ করছে, তাহলে রয়ে গেছে কতটুকু? রয়ে গেছে এই ক্যালসিয়ামের এই এতটুকু, ম্যাগনেসিয়ামের এই এতটুকু হার্ডনেস হয়ে গেছে। এখানে আছে 35, আর এখানে হচ্ছে তোমার কত 200 থেকে 164 বিয়োগ দিলে যা হয়, তাহলে হার্ডনেস রিমেইনিং হচ্ছে স্যার রিমেইনিং হার্ডনেস এ পুরো সালফেট পার্টটাকে কনসিডার করব না? বললাম তো
ম্যাগনেসিয়াম করলাম না? ম্যাগনেসিয়াম এই যে 35, ম্যাগনেসিয়াম করতেছি, কেন সালফেট পার্টটা পুরাটা বলতেছি না? সালফেট পার্টটা পুরাটা বলতেছি তো, এই যে দেখো 200 মাইনাস 164 কার সাথে আছে ক্যালসিয়ামের? সালফেটের সাথে, কিন্তু স্যার এই যে এই পাশে যে আরেকটু বাকি আছে ম্যাগনেসিয়ামের ও যে তো ফাইভের ও তো ও তো হার্ডনেসে কন্ট্রিবিউট করছে না। হার্ডনেসের ডেফিনিশন কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, হ্যাঁ বুঝেছি। তাহলে 200 মাইনাস 164 প্লাস 35 71 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন। এখন যদি বলে যে এই হার্ডনেস রিমুভাল করার পরে তোমার এখন বার ডায়াগ্রাম আঁকো, তুমি সিম্পলি এরকম আঁকবা, যেটা বাকি আছে ওটাই আঁকবা, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট। বার ডায়াগ্রাম আঁকলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এটা আছে 36 বাকি আছে, 71 বাকি আছে, 76, ঠিক আছে? এটা হচ্ছে বার ডায়াগ্রাম অফ ফিনিশড ওয়াটার। তাহলে এই প্রবলেমটা তো ক্লিয়ার হয়েছে, খুব ইজি। সেকেন্ডটা Sir, যাই, হ্যাঁ বলো। as calcium oxide স্যার আমরা 1/0.9 কেন গুণ দিলাম? কারণ ক্যালসিয়ামের পিউরিটি প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 90%। জি স্যার। সেকেন্ড কোয়েশ্চেনটায় যাই। এখন আমি আর অত এক্সপ্লেইন করবো না, সরাসরি বার ডায়াগ্রাম আঁকবো। আমি কনস্টিটিউয়েন্ট গুলো আর মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট এখানে বলা আছে অ্যালকালিনিটি অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, ক্লোরাইড, সালফেট। সরি, এটা মিলিগ্রাম পার লিটারে আছে, মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। $21.9, 58, 55.6, 56.2, 198 টা 198 থাকবে, কারণ এটা অলরেডি বাইকার্বনেট অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে এক্সপ্রেস করা আছে প্রশ্নে। এটা 76। আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে আমার অ্যালকালিনিটি, মানে এটা অ্যাজিউম করতেছি যে অ্যাজিউমিং অ্যালকালিনিটি ইজ অনলি ইন বাইকার্বনেট, কারণ অ্যালকালিনিটি তো বেশ কয়েকটা জিনিসের সমন্বয়, তোমার খেয়াল আছে কিনা? অ্যালকালিনিটি হচ্ছে বাইকার্বনেট প্লাস কার্বনেট প্লাস এই যে হাইড্রোক্সাইল আয়ন মাইনাস এইচ প্লাস আয়ন, কিন্তু এখানে অ্যাজিউম করা হচ্ছে অ্যালকালিনিটি ইজ ইকুইভ্যালেন্ট টু যে বাইকার্বনেট আয়নটা, এটাই মানে এটা হচ্ছে অ্যাজাম্পশন। আর একটা হচ্ছে এটা যেহেতু অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে আছে, তো এটার আর কনভার্সনের দরকার নাই, এটাই অ্যাজাম্পশন। সো আর কার্বন ডাইঅক্সাইড এটা লেস দেন 10 মিলিগ্রাম পার লিটার আছে, সো আমি এখানে অ্যালাম ডোজ, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ডোজ এটা কনজিউম করবে, সো এটা আমার হিসাবে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। বার ডায়াগ্রামটা আঁকি। ক্যালসিয়াম আছে 238, ম্যাগনেসিয়ামটা এটার সাথে অ্যাড করবা। সোডিয়ামটা যদি আমার এখানে লেখার দরকার নাই, বাট তবুও লিখছি, মানে এখানে সোডা অ্যাশ অ্যাড করা হবে, তো এটা পরে যদি এটার সাথে করতে চাই, আমরা দেখতে চাই আর কি। এখানে যে হার্ডনেস কজিং সাবস্টেন্স গুলো এই বার ডায়াগ্রামে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি। আগেরটাই অ্যাড করি নাই কারণ ওটা ওই ফাংশনটা এখানে ছিল না। ক্লোরাইডটা আবার দেখা যাচ্ছে মিলে গেছে এটার সাথে।
293.6। এখন দেখছো যে সালফেট যেটা আছে, সালফেটের কোনোটা কিন্তু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে নাই। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইড আছে এবং সেই হার্ডনেস এই পর্যন্ত। ওকে, বার ডায়াগ্রাম দেখলে বোঝা যায় যে কে কার সাথে তোমার এইখানে রিয়াক্ট করে আছে, টাচ করে আছে। ঠিক আছে, ঠিক আছে, বার ডায়াগ্রাম। এখন আমি লাইম রিকোয়ারমেন্ট কত হবে, লাইম রিকোয়ারমেন্ট এক এক করে যাই। 21.9 কার্বন ডাইঅক্সাইডের জন্য, বাইকার্বনেটের জন্য। আচ্ছা, এখানে তোমার এর আগে ছিল হচ্ছে সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল। এখন তোমার এই প্রশ্নটা দেখো, প্রশ্নে বলা আছে ডিটারমিন দ্য কেমিক্যাল ডোসেস টু সফটেন দ্য ওয়াটার আপ টু প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস। প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস, দুই ধরনের চয়েস আছে সফটেনিং করার জন্য। একটা হচ্ছে সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল, যেটা অবশ্যই তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবে অনলি ফর রিমুভাল অফ ক্যালসিয়ামের বাইকার্বনেট অংশটা, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস বলছে যে সব ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যা কিছু আছে সবকিছু রিমুভ করার জন্য তোমার কি পরিমাণ লাইম লাগবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমি হিসাব শুরু করি 21.9 CO2 এর জন্য ক্যালসিয়ামের কতটুকু বাইকার্বনেটের সাথে আছে, বাইকার্বনেটের সাথে আছে হচ্ছে তোমার 198, ঠিক আছে, 198 প্লাস ম্যাগনেসিয়ামের সাথে এখন ক্যালসিয়ামের কিছু অংশ কিন্তু এই যে ইয়ার সাথে আছে, ক্লোরাইডের সাথে আছে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আমার ইসে আসবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সেটা রিমুভ করা যায় না, সেটার জন্য লাগে হচ্ছে সোডা অ্যাশ। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট, সোডা অ্যাশ রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর ম্যাগনেসিয়ামের ক্লোরাইড যেটা, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড যে অংশটা, এটা রিমুভ করার জন্য আমার এক, তাহলে সোডা অ্যাশ রিকোয়ারমেন্টের সাথে এই পার্টটুকু চলে যাবে। এই পার্টটুকু কত, 198, 238 থেকে এই পার্টটুকু কত বলো তো, 40 না? তাহলে এটা সোডা অ্যাশের রিকোয়ারমেন্টের জন্য, ঠিক আছে, সোডা অ্যাশ। এরপর আসি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড রিমুভ করতে গেলে আমার কি লাগে, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডা অ্যাশ। তাহলে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস একটা সোডা অ্যাশ, দুই জায়গায় দিলাম কিন্তু। এখন প্লাস এখানে 20 দিব, এটা হচ্ছে এক্সেস, জাস্ট ওই পিএইচ মেনটেন করার জন্য। আমার টোটাল আসে হচ্ছে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন, আর এখানে আসে হচ্ছে 95.6 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম। আমাদের এক্সট্রা কোনো সোডা এস দেওয়া লাগে না লাইমের মতো? না, এটা গাইডলাইনে নাই, এটা তোমাদের ওই লাস্ট ক্লাসের ওই ক্লাস নোটে আছে আর কি, ঠিক আছে, এক্সেস লাইম এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে ব্যাস শেষ, এইটুকু যদি বুঝো তাহলে হয়ে গেছে। কি স্যার এখানে 55.6 টা আবার একটু বলবেন কোথা থেকে আসছে? এই যে এগুলো তুমি এখান থেকে দেখা যাচ্ছে না, এই 55.6 এতটুকু। জি স্যার। বার ডায়াগ্রাম আঁকলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। স্যার ম্যাগনেসিয়ামের, হ্যাঁ বলো। স্যার ম্যাগনেসিয়ামের জন্য না ডাবল লাগে যতটুকু এই থাকে। যে দিলাম ডাবল, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডা। আচ্ছা সোডা, ডাবল মানে হচ্ছে ওই দিকে একবার এইদিকে একবার আর কি, ঠিক আছে, খুবই সিম্পল। এখন আসি নেক্সট প্রবলেমটা, আমি একটু ইয়েতে যাচ্ছি, এটা হচ্ছে স্প্লিট ট্রিটমেন্টের। ঠিক আছে, স্প্লিট ট্রিটমেন্টে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেখানে আমার আবার ওই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দেওয়া আছে, বলছে ডিটারমিন দ্য কেমিক্যাল ডোসেস টু সফটেন দ্য ওয়াটার টু মিট দ্য ফিনিশড ওয়াটার ক্রাইটেরিয়া। ফিনিশড ওয়াটার ক্রাইটেরিয়া কি, ম্যাক্সিমাম ম্যাগনেসিয়াম হার্ডনেস হচ্ছে 40 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, আর টোটাল হার্ডনেস যাতে 80 থেকে 120 এর মধ্যে থাকে।
এটা হচ্ছে ফিনিশড ওয়াটার ক্রাইটেরিয়া। ফিনিশড ওয়াটারের এই ক্রাইটেরিয়া থাকতে হবে। এইটা দিয়ে তুমি এখন একটা স্প্লিট ট্রিটমেন্ট ডিজাইন করো, ঠিক আছে? স্প্লিট ট্রিটমেন্টটা জানি কি ছিল? স্প্লিট ট্রিটমেন্ট ছিল যে পানির একটা অংশ আমি পার্শিয়ালি ফুল লাইম সোডা অ্যাশ ট্রিটমেন্ট করব, আর আরেকটা পার্ট আমি করব না। না করে একটাতে যেটা ট্রিটমেন্ট করব সেটাকে, যেটা ট্রিটমেন্ট করব না এর সাথে আমি আবার মিশাই দিব পার্টটা। মিশাই দেওয়ার পরে আমি তারপর একটা ডিসিশন নিব যে আর কিছু লাইম সোডা লাগবে না, ঠিক আছে? এটাকে হচ্ছে বলে স্প্লিট ট্রিটমেন্ট। স্প্লিট ট্রিটমেন্ট করা হয় হচ্ছে যখন ম্যাগনেসিয়ামের পরিমাণ খুব বেশি থাকে। আমরা ইউজুয়ালি যখন সফেনিং করি তখন হয় সিলেক্টিভ ক্যালসিয়াম, প্রথমে দেখবো যে সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল করে আমার টোটাল হার্ডনেস কত হচ্ছে। যদি দেখা যাচ্ছে যে টোটাল হার্ডনেস আমার রেঞ্জের মধ্যে বা রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসছে, তাহলে তাহলে আমার আর স্প্লিট ট্রিটমেন্টের সরি আমার আর ওই প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস এর দরকার নেই। তুমি দেখতেই পাচ্ছ যে প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস মানে হচ্ছে সোডা অ্যাশ লাইম দুটোই লাগবে। ক্যালসিয়াম, সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভালে শুধু তোমার ইয়া লাগবে, লাইম লাগবে, সোডা অ্যাশ লাগবে না। এখন লাইমেই যদি আমার কাজ হয়ে যায় তাহলে সোডা অ্যাশ দিব কেন? ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। স্প্লিট ট্রিটমেন্ট হচ্ছে আরো এক ডিগ্রি উপরে, সেটা হচ্ছে যে লাইম সোডা অ্যাশ দুটোই দিব, কিন্তু তাও আমি পুরা পানিতে দিব না, প্রপোর্শন করে দিব। এবং এটা করা হয় হচ্ছে, স্প্লিট ট্রিটমেন্টটা করা হয় হচ্ছে যখন ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন গ্রেটার দেন 40 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট হয়। তাহলে আমি এইখানে এটা হচ্ছে স্প্লিট ট্রিটমেন্ট করার শর্ত। ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন যদি 40 কম হয় তাহলে তুমি হয় সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল অথবা প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিট, যে দুটো আগে করাইলাম এই দুটো তুমি করবে। ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন যদি 40 বেশি হয় তাহলে আমাকে স্প্লিট ট্রিটমেন্টে যেতে হবে। স্প্লিট ট্রিটমেন্টে যেতে হলে যেটা হবে, পানিকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। এই দুটো এইভাবে দেখাচ্ছি। একটা পার্টে ফুল লাইম সোডা অ্যাশ ট্রিটমেন্ট করতে হবে, করে সেটা ট্রিটেড পানি দিয়ে এটা এটার সাথে মিশে যাবে, ঠিক আছে? এখন এইখানে পানির হার্ডনেস কত সেটা দেখে আরেকটা ডিসিশন নিতে হবে যে আমি বাকিটুকু আর আরো কিছু ট্রিটমেন্ট আমি করবো না, ঠিক আছে? আর যদি এখানে আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে যায় তাহলে আমি করব না, আর যদি না করে তাহলে এই পার্টটাতে সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল করব, এটা কম। আর এটা হচ্ছে ফুল প্র্যাকটিক্যাল সলিবিলিটি এই পার্ট। স্প্লিট ট্রিটমেন্ট হচ্ছে এইটা, মানে সিলেক্ট, তারপর হোপফুলি এইটা করার পরে এইখানে ফিনিশ ওয়াটার আমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে যাবে। তাহলে র ওয়াটার এইদিকে আসবে, র ওয়াটার তাকে আমি স্প্লিট করব, দুই ভাগে ভাগ করব। এখন এই স্প্লিটের একটা ফর্মুলা আছে, এখানে যে পরিমাণ পানি আমি বাইপাস করব, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট স্টেজ। এবং এই বাইপাসের ফর্মুলাটা হচ্ছে x is equal to final magnesium concentration minus initial magnesium concentration divided by magnesium concentration on the raw water minus initial magnesium concentration. Magnesium concentration in the finished water, আর হচ্ছে mgi হচ্ছে mgi ইনিশিয়াল না, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের মিনিমাম সলিবিলিটি, মিনিমাম solubility of magnesium, এটা টিপিক্যালি 10 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? তাহলে এখন তোমাকে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে তোমার ম্যাগনেসিয়ামের ফাইনাল মানে মানে যেটা রিকোয়ারমেন্ট, মানে ফিনিশ ওয়াটারের রিকোয়ারমেন্ট হচ্ছে 40, মিনিমাম ম্যাগনেসিয়াম সম্ভব এটা। আর র ওয়াটারের ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন 90.6 দেওয়া আছে, মানে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করার পরে, এবং দেওয়া এটা হচ্ছে 10 সবসময়, এটা হচ্ছে 0.372। তাহলে 372 মানে হচ্ছে 37.2%, ঠিক আছে? তাহলে এটা যদি হয় এটার মানে হচ্ছে 37.2% হচ্ছে পানি বাইপাস হবে, আর রিমেইনিং যেটা সেটা হচ্ছে 62
37.8% পানি হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্টে যাবে আর 37.2 হচ্ছে বাইপাস হবে। এখানে আমি এই রেশিও থেকে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বার ডায়াগ্রামটা একটু ড্র করি। বার ডায়াগ্রামটা ছিল হচ্ছে এরকম, CO2, এটা আমি আর ওই ডিটেইলে গেলাম না, ডিটেইল এখন কনভার্ট করতে জানোই কিভাবে করতে হবে। তাহলে ক্যালসিয়াম 238, 6, 8, 198 হচ্ছে bicarbonate, 293.6 হচ্ছে ক্লোরাইড সালফেট, এটা হচ্ছে আমার বার ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ফ্র্যাকশনটা পেয়ে গেলাম। আম, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ পুরো পানিটা আমি প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস পর্যন্ত ট্রিট করতেছি পুরো পানিটা, সেটাকে আমার লাইম আর সোডা অ্যাশের রিকোয়ারমেন্ট কত হতো সেটা আমি আগে হিসাব করি পুরো পানি। লাস্ট যে প্রবলেমটা করলাম ওইটার মতোই হবে, ঠিক আছে। তো এখানে লাইম রিকোয়ারমেন্ট হবে 12.5 প্লাস 198 প্লাস 90.6। এক্সেস যেটা এটা আমি দিলাম না এখানে, এটা আমি জাস্ট থিওরিটিক্যালি ক্যালকুলেট করতেছি, ঠিক আছে। এক্সেস লাইনটা আমি এখানে দিলাম না, এটা আসবে 301.1 আর এটা হবে হচ্ছে 130.6। এটা কিসের জন্য? এটা হচ্ছে ফুল প্র্যাকটিক্যাল সলিবিলিটি, বাট মনে রাখতে হবে দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ডোজ। এটা আমি জাস্ট নিজের জন্য আগে একটা হিসাব করলাম, ঠিক আছে। নট দ্য অ্যাকচুয়াল ডোজ মানে এখানে যা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা না, কিন্তু এই ফিগারটা আমার লাগবে একটু পরে, সেটা আমি আসছি আর ঠিক আছে। Hardness of the water remaining after first stage হচ্ছে যেটা তুমি প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস, এটা সবসময় প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস করার পরেও কখনো তুমি 30 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম আর 10 মিলিগ্রাম পার লিটার ম্যাগনেসিয়াম দূর করতে পারবা না। এই জন্য 40 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট তোমার মানে যত তুমি লাইম আর সোডা অ্যাড করো না কেন এটা তোমার থেকে যাবে। এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু আর কাইন্ড অফ, ঠিক আছে। 30+10 টা একবার একটু বলা যাবে? কোনটা কোনটা? সে যে 30+10 প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিট। আচ্ছা হ্যাঁ, 30+10 হচ্ছে পানি থেকে কখনোই 30 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম যদি এক্সেস ক্যালসিয়াম থাকে আর 10 মিলিগ্রাম পার লিটার ম্যাগনেসিয়াম অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, এটা কখনোই দূর করা যাবে না, এটা সলিউশনে থেকে যাবে, ঠিক আছে। যদিও তোমার ইয়েতে কি বলে বার ডায়াগ্রামে তুমি দেখতে পাচ্ছ যে এটা কাটাকাটি চলে যাবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম চলে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এইটা আর এটা থেকে যাবে, ঠিক আছে। কিন্তু এটা তোমার বার ডায়াগ্রামে দেখা যাবে না, বার ডায়াগ্রামে দেখা যাবে যে তোমার সব মানে ইয়ে হয়ে গেছে। এই জন্য যেটা মানে এইটা হচ্ছে কাইন্ড অফ একটা থিওরিটিক্যাল সরি এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে আর কি, ঠিক আছে। 40 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট এটা মানে ধরে রাখা হয় যে এই পরিমাণ হার্ডনেস যত ট্রিটমেন্টই করি না কেন এই পরিমাণ হার্ডনেস তোমার পানিতে রয়ে যাবে 40 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। উপরে আমি ডোজ এগুলো আমি ওভাবে দিলাম, ডোজ আমার আসবে বার ডায়াগ্রাম থেকে, ওইটা ঠিক আছে, কিন্তু এই পরিমাণ হার্ডনেস আমার এটা রয়ে যাবে।
hardness in the raw water কত? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটা যোগ করো, এটা হচ্ছে 328.6 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এখন এখান থেকে ফিনিশড ওয়াটার হার্ডনেস আফটার ফার্স্ট স্টেজ কত হবে? চেক করব। ফিনিশড ওয়াটার হার্ডনেস হচ্ছে 37.2% পানি, এটা হচ্ছে সম্পূর্ণ যে র ওয়াটার হার্ডনেস এর ওইটা ওর মধ্যে দিয়ে গেছে, আর বাকি যে 62.8% পানি সেটা হচ্ছে 40। এখানে দেখ 62.8%, এটা আফটার ট্রিটমেন্টের পরে এখানে কিন্তু 40 থাকবে, আর এটা তো অরিজিনালি 328 দিয়ে যাচ্ছে। 328 হার্ডনেস এর পানি যাচ্ছে, এই দুটো যখন এখানে এসে মিলিত হবে, আমার কোশ্চেন হচ্ছে এইখানের হার্ডনেসটা কত? এখানে হার্ডনেসটা কত? অবশ্যই এই 40 কে গুণ দিতে হবে 62.5 এর ভলিউমের সাথে, ভলিউমের ফ্র্যাকশন গুণ দিতে হবে 328 এর সাথে, এইটা গুণ দিতে হবে, তাহলে তো আমি এটার হার্ডনেস পাবো, এই ফ্র্যাকশন। তো ওটাই করা হচ্ছে এখানে। তো এটা আসে হচ্ছে 147.4 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। আমার হার্ডনেসের ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট কত? 80 থেকে 120 প্রশ্নে বলে দেওয়া আছে, তাহলে এইটা 80 থেকে 120 থেকে বেশি, তাহলে আমার ক্রাইটেরিয়া ফার্স্ট স্টেজের পরে, এইটার ইয়েটা হচ্ছে আফটার ফার্স্ট স্টেজ ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। এইখানে যদি আমি আমার পানি যদি 80 থেকে 120-র মধ্যে এটা চলে আসতো, তাহলে আমি বলতাম যে ট্রিটমেন্ট এখানে স্টপ, আর কিছু করব না, এই ফার্স্ট স্টেজের পরে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে গেছে, তাহলে এখন আমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ডোজ কত এটা আমি হিসাব করব। সরি, এই যে লাইম আর সোডার ডোজ কত এটা আমি হিসাব করব। কিন্তু এইখানে যেহেতু আসে নাই, তার মানে হচ্ছে এই যে এখানে যেহেতু আসে নাই, তাহলে এইখানে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে নাই, তাহলে আমাকে এই সেকেন্ড স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে আরো কিছু অ্যাডিশনাল লাগবে। সেইখানে কি করা হয়? সেকেন্ড স্টেজে এখানে সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল করা হয়। সিলেক্টিভ ক্যালসিয়াম, তাহলে যে পানিটা থাকবে সেটাতে তোমার আরো কিছু লাইম তুমি অ্যাড করবা, কিন্তু লাইম অ্যাড করবা অনলি আপ টু ওই যে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম বাইকার্বনেট যতটুকু আছে, অর্থাৎ প্রথম অঙ্কটা, সেইটার ইকুইভ্যালেন্ট লাইম তুমি অ্যাড করবা। ঠিক আছে, তাহলে আমরা এটা কন্টিনিউ করি। স্যার ফার্স্ট স্টেজের পরে আমরা কেন 40 ধরলাম স্যার? এতক্ষণ কি বললাম? তুমি তো একটু আগে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছো যে ওটা 40 কেন। স্যার আরেকবার একটু বলবেন স্যার, বুঝতে পারিনি। তুমি তো এটা, আমরা তো অনেক দূর আগায় গেছি, এটা তুমি 40 হচ্ছে, তুমি রেকর্ডিং থেকে শুনে নিও, এখন সময় নষ্ট হবে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। আফটার ফার্স্ট স্টেজ ক্রাইটেরিয়া ফুলফিলড হয় নাই। ঠিক আছে, তাহলে এখন স্প্লিট ট্রিটমেন্ট ডিজাইন করা হয়। Split treatment is designed to yield 40 milligram per liter as calcium carbonate magnesium। ঠিক আছে, সো এই কারণেই ফার্দার removal of magnesium is not required. Instead, selective calcium removal
is chosen for second stage treatment. এই যে সেকেন্ড স্টেজ ট্রিটমেন্টের কথা বলছি, এখানে শুধুমাত্র সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল, এইটাতে হচ্ছে তার লজিক, তার কারণটা হচ্ছে এটা যে সেকেন্ড স্টেজে আমরা কেন সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল। আচ্ছা, সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল যদি আমি করতে চাই মানে এই পানিটা, তাহলে আমার কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে, এটা আমি একটু হিসাব করি। লাইম রিকোয়ারমেন্ট ফর সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল, এটা কত, এটা হচ্ছে 12.5 হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের জন্য, প্লাস 198 হচ্ছে আমার ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য। এটা হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টিটি, এত মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন। এই কয়েকটা জিনিস ফিগার একটু খেয়াল রাখো, 210 আর উপরে যেটা করে আসছে তো ই হয়ে গেছে। এখানে একটা কোয়ান্টিটি আছে 301, 130। এই যে তিনটা ফিগার হাইলাইট করলাম, এগুলো একটু খেয়াল রাখো, 301, 130 আর নিচে কত, স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? নিচে 210। আচ্ছা, ও স্ক্রিন শেয়ারটা আবার সরি off হয়ে স্ক্রিন গেছে। দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ওই তিনটা ফিগার পাইছো, পরে তোমার স্ক্রিন শেয়ার করছি, কিন্তু যেটা বলছি এটা অলরেডি তোমার খাতায় লেখা থাকার কথা। $210, উপরে আরো দুটা কোয়ান্টিটি আছে। এখন হচ্ছে আমার এই স্প্লিট ট্রিটমেন্টের লাইম রিকোয়ারমেন্ট আর সোডা অ্যাশ রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে হবে। স্যার 301 এর সাথে আর কোন ফিগারটার কথা হাইলাইট করতে বলেছেন? এই যে এই দুটো ফিগার। এখন আমার স্প্লিট ট্রিটমেন্টের মানে রিয়েল রিকোয়ারমেন্ট গুলো আমাকে এখানে কি করতে হবে, ঠিক আছে? স্প্লিট ট্রিটমেন্টের জন্য তাহলে আমার টোটাল লাইম আর সোডা অ্যাশ আমার তাহলে কত লাগবে? ফার্স্ট স্টেজে 62.8% পানি, মানে আমার লাগবে হচ্ছে লাইম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার হচ্ছে 301 ফর ফার্স্ট স্টেজ প্লাস 210 ফর সেকেন্ড স্টেজ। এই দুটো জায়গায় কিন্তু লাইম আছে। আর সোডা অ্যাশ কোথায় কোথায় আছে? শুধু ফার্স্ট স্টেজে আছে, সেটা হচ্ছে 130, তাই না? 130.6। কিন্তু এই 301.1 যেটা ফার্স্ট স্টেজের কথা বলতেছি, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 62.628, 62.8%। আর এটাকে মাল্টিপ্লাই করতে হবে ফার্স্ট স্টেজে পুরা পানিটা প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটসে ট্রিট হয় নাই, 62.8% হয়েছে, ঠিক আছে? আর সেকেন্ড স্টেজে যে লাইম রিকোয়ারমেন্টটা আসছে, এই যে 210, এটা কিন্তু রিমেইনিং পানিটার, তো 37.2% এর তোমার সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভ সেকেন্ড স্টেজ, কারণ এটা কম্বাইন্ড ওয়াটারে। সো তোমার এখানে টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 267.4 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম। ঠিক একইভাবে ফার্স্ট স্টেজে 62.8% তো তোমার পানিতে করা হয়েছে, তোমার লাইম সোডা ট্রিটমেন্ট হয়েছে, তো এটার 0.628 দিয়ে এটা গুণ দিতে হবে, তাহলে আসবে হচ্ছে 82 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে তোমার আর this one and this one, তাহলে তোমার টোটাল লাইম এন্ড সোডা অ্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে। এবং এই ফিগারগুলা যেটা এখানে
এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে তোমার এই উপরে যে একটা ডায়াগ্রাম দিছিলাম না, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ, ওইটা দেখলে তোমার ক্লিয়ার হবে। ফার্স্ট স্টেজে তোমার ওই পার্টটুকুতে প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটসে তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 301 আর 130। ওইটা আমি পুরাটা লিখতাম, কিন্তু ওইটার একটা ফ্র্যাকশন আমি এখানে লিখছি। কেন? কারণ এই ফ্র্যাকশনটা ওর মধ্যে দিয়ে গেছে, পুরা পানিটা ওর মধ্যে দিয়ে যায় নাই। তাহলে আমি পুরা 301 আর পুরা 130 তো হবে না, এটার একটা ফ্র্যাকশন হবে লাইম আর সোডা রিকোয়ারমেন্ট। আর সেকেন্ড স্টেজেও তাই, সেকেন্ড স্টেজে যে পানিটা আসতেছে, ঠিক আছে, সেইখানে তোমার সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল করার জন্য এইটা তোমার 37.2% পানির মধ্যেই তোমার এই জিনিসটা ওই লাইমের রিকোয়ারমেন্টটা তোমার অ্যাড হবে। কারণ ওইখানে তোমার ওই পার্টটার মধ্যেই শুধু সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল এটা হচ্ছে। হ্যাঁ, এখন বলো। এটাই কোশ্চেন ছিল, বুঝতে পেরেছি। স্যার আমরা এখানে ফাইনাল রিকোয়ারমেন্টের মধ্যে R20 অ্যাড করব না? এইখানে আমরা থিওরিটিক্যাল রিকোয়ারমেন্ট তুমি অ্যাড করতে পারো, কিন্তু এটা কাইন্ড অফ এখানে আমরা কাইন্ড অফ থিওরিটিক্যালি এটা জিনিসটা হিসাব করলাম আর কি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি করতে গেলে তোমার এখানে এক্সেস লাইম এন্ড এগুলো অ্যাড করতে হবে, এটার সাথেও 20, এটার সাথেও 20, মানে সবকিছুর সাথেই লাগবে আর, ঠিক আছে। হ্যাঁ, তারপর তুমি এটা ফ্র্যাকশন, বাট এইখানে আপাতত এই অঙ্কের জন্য আমরা আর ওইটা করছি না আর কি, ঠিক আছে। আচ্ছা, এগেইন এই অঙ্কটা, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চেক এই জায়গায়, এই অঙ্কটা এই যে যখন এই ফিনিশ ওয়াটার হার্ডনেস বের করে, ফিনিশ ওয়াটার হার্ডনেস যদি আমার এইখানে 80 থেকে 120-র মধ্যে স্যাটিসফাই করে যাইতো, তাহলে এটার উত্তর কি হইতো বলো তো? এটার রিকোয়ারমেন্ট, লাইম সোডার রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে কি চেঞ্জ হইতো? এটা যদি 80 থেকে 120-র মধ্যে পড়ে যাইতো, 80 থেকে 120 এক্সিড করছে বলেই তো আমরা একটা পথে গেছি আর কি। কিন্তু এটা তাহলে যদি 80 ফার্স্টে যেটা বের করছিলাম ওটাই অ্যান্সার হতো। অ্যান্সার হতো এটাই, জাস্ট আমি তোমাকে বলি এইটা বাদ হয়ে যায়, হয়ে গেল, আর সব একই থাকে। বুঝতে পারছো? সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভালটা হতো না, there wouldn't have been any second stage removal, আর বাকি সবকিছু একই রকম থাকতো। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমার সিলেক্টিভ ক্যালসিয়াম, আমি একটু স্ক্রিন শেয়ার একটু স্টপ করছি। আচ্ছা, তো আমাদের টাইম প্রায় শেষ হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা আয়ন এক্সচেঞ্জ সফেনিং, মানে আরেকটা সফেনিং টেকনিক আছে, ওটা আমরা করব। তারপরে আমরা ফিল্ট্রেশনের মধ্যে চলে যাব। একটু দ্রুত আগাইতে হবে, কারণ এখানে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সবসময় তোমার ফার্স্ট অফ অল পরীক্ষায় আসে, প্লাস তো পরে আবার দরকার হয় অনেক ইয়ে টাইপের পরীক্ষাগুলোতে, মানে জব এক্সাম গুলোতে এই অঙ্কগুলো আসে। সো এই বার ডায়াগ্রামটা বোঝা এবং সেইখান থেকে হার্ডনেস কতটুকু, এই বার ডায়াগ্রাম তুমি ড্র করলেই কিন্তু এর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হার্ডনেস এটা তোমার স্পষ্ট হয়ে যায়। কতটুকু ক্যালসিয়াম হার্ডনেস, কতটুকু ম্যাগনেসিয়াম হার্ডনেস, কতটুকু কার্বনেট হার্ডনেস, কতটুকু নন কার্বনেট হার্ডনেস, এগুলো সব কিন্তু বার ডায়াগ্রাম ড্র করলে একেবারে তোমার পরিষ্কার হয়ে যায় কোনটা কতটুকু। তুমি ডিমার্কেট করতে পারো এতটুকু কার্বনেট, এতটুকু নন কার্বনেট। তারপর আফটার রিমুভাল বার ডায়াগ্রাম কেমন হবে, ঠিক আছে। এগুলো খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো এগুলো খেয়াল রাখবা, এগুলো সবগুলোরই তোমার রিডিং ম্যাটেরিয়ালে কিছু কিছু সলিউশন দেওয়া আছে। যদি না করো তাহলে। স্যার, হ্যাঁ বলো। স্যার লাস্ট ম্যাথটাতে আমাদের আর লাস্টে চেক করে Recording stopped. যে হচ্ছে কি এটা স্যাটিসফাই হচ্ছে কিনা। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমার এখানে হ্যাঁ স্যাটিসফাই হচ্ছে কিনা এটা চেক করা দরকার, বাট এইখানে কিছুটা মানে ধরেই নেওয়া হচ্ছে। তুমি এটা যদি চেক করো তাহলে দেখবা যে স্যাটিসফাই করে ফেলছে আর কি। হ্যাঁ, কেননা তোমার যে পরিমাণ ম্যাগনেসিয়াম তো ইয়ের তো 40-এর বেশি থাকবে না। সিলেক্টিভ ক্যালসিয়াম, তোমার ক্যালসিয়াম কতটুকু ছিল এখানে? সিলেক্টিভ হচ্ছে কি
আচ্ছা, হ্যাঁ, না তুমি ঠিকই বলছো, এটা তোমার লাস্টে করা উচিত, আরেকবার চেক করা উচিত ইয়ার পরে আর কি, আফটার রিমুভাল। বাট এটা টিপিক্যালি এটা স্যাটিসফাই করে যাবে। যখন দেখা যাবে যে এখানে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভালেই তোমার সব কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই স্প্লিট ট্রিটমেন্ট কিন্তু তোমার প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস এর একটা সেকেন্ড ভার্সন। এবং এই পথে আমরা কেন গেলাম, এই যে এই স্প্লিট ট্রিটমেন্ট করার জন্য? স্প্লিট ট্রিটমেন্ট করার জন্য এটা গেছে যে আমার ক্যালসিয়াম রিমুভালটা ইজ ভেরি এক্সপেন্সিভ, সরি ম্যাগনেসিয়াম রিমুভালটা ইজ ভেরি এক্সপেন্সিভ। এবং আম, এই ম্যাগনেসিয়াম রিমুভাল, এই প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস পর্যন্ত ম্যাগনেসিয়াম রিমুভাল আসলে সবসময় নট রেকমেন্ডেড, কারণ এটা তো তোমার সব ধরনের কেমিক্যাল এগুলো বেশি লাগে। তুমি একটু এই অ্যাডভান্টেজেস অফ স্প্লিট ট্রিটমেন্টে দেখো, এই কথাগুলো লেখা আছে ওই তোমার লেকচার স্লাইডে, যে এইটা তোমার ফুল পানিটাকে ফুল প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস এ ট্রিট করা ইটস নট অলওয়েজ ডিজায়ারেবল। তোমার হিউজ কেমিক্যাল রিকোয়ারমেন্ট লাগে, বিশেষ করে ম্যাগনেসিয়ামের জন্য। তো সবার সবসময় টার্গেট থাকে যে শুধু সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভাল দিয়ে পার পাওয়া যায় নাকি প্রথমে। হ্যাঁ, যদি না হয় তাহলে আমরা ম্যাগনেসিয়ামের 40-এর বেশি কিনা সেইটা হিসেবে স্প্লিট ট্রিটমেন্টে যাব। ম্যাগনেসিয়াম যদি 40-এর কম হয় তাহলে প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটসে থাকবো। ম্যাগনেসিয়াম যদি 40-এর বেশি হয় তাহলে আমরা স্প্লিট ট্রিটমেন্টে যাব। এবং স্প্লিট ট্রিটমেন্টের এটাই হচ্ছে যে ম্যাগনেসিয়ামের ফুল রিমুভাল আসলে আমরা চাবো না, তাহলে একটা ফ্র্যাকশন রিমুভ করে দেখা যায় যে তুমি এই একই অঙ্ক তুমি ফুল প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস এ ট্রিটমেন্ট করে দেখো যে তোমার লাইম আর সোডা দুটোই বেশি লাগতেছে। তাহলে লাইম আর সোডা দুটোই বেশি লাগতেছে, দুটাতেই তোমার হার্ডনেস রিমুভাল হবে, কিন্তু এই প্র্যাকটিক্যাল সলিবিলিটি লিমিটস এই অঙ্কের জন্য ইকোনমিক্যাল হবে না, কারণ তোমার কেমিক্যাল বেশি লাগবে। তো এইগুলো আসলে ট্রায়াল এন্ড এরর করে করা হয়, বিভিন্ন রকম প্রসিডিউর ট্রাই করে দেখা যায় যে কোনটায় কেমিক্যাল কম লাগে, কোনটায় হার্ডনেস এর রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড হয়। সিলেক্টিভ ক্যালসিয়ামে যদি আমার বেশি কাজটা হয়ে যায় তাহলে সেটা আমার মানে আমি ওটাই অফ করব, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ম্যাগনেসিয়াম 40-এর বেশি কিনা তোমার র ওয়াটার হলে তখন ম্যাগনেসিয়াম যদি 40-এর কম হয় ইউজুয়ালি সিলেক্টিভ ক্যালসিয়াম রিমুভালে আমার টোটাল হার্ডনেস এর রিকোয়ারমেন্ট ফুলফিল করে যায়। আমার হার্ডনেস এর রিকোয়ারমেন্ট ফুলফিল করাটাই হচ্ছে আসল। হ্যাঁ, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কে কতটুকু হলো এটা মানে টোটাল হার্ডনেস রিকোয়ারমেন্ট আছে কিনা। ঠিক আছে, তো আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, না থাকলে ফাইন, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি।